আমরা আলোচনা শুরুর আগে নান্দনিকের পক্ষ থেকে আমাদের তিনজন আলোচককে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের নান্দনিকের পরিচালক সমীর সেনগুপ্ত, সমীরণ সমাপ্ত। প্রথমে সমীর দেখে দিয়ে শুধু তারপর তুষারদা, হ্যাঁ আমাদের স্মারক, এবারে তুষারদাকে উত্তরীয় পড়াবো। আমাদের স্মারক তুলে দেওয়া হচ্ছে তুষারদার হাতে। এবারে সুবিধা, সমীরণ উত্তরীয় পড়াচ্ছে সুবিধাকে এবং আমাদের নান্দনিকের স্মারক তুলে দেওয়া হচ্ছে। সুবিধা, আমরা আমাদের আলোচনা শুরু করছি। আজ 1 ডিসেম্বর। আজ অমিতাভ টান টান আকর্ষণীয় চেহারা, হাই পাওয়ারের চশমার আড়ালে খুব বুদ্ধিদীপ্ত দুটো চোখ এবং গুরুগম্ভীর একটা কণ্ঠস্বরের অধিকারী অমিতাভদা আজ বয়স হতো 69। 70 দশকের যে সময়টা, সেই সময় এই চুচুড়ো মাঠের পাশে টেনিস কোর্টে প্রায় প্রতিদিন সন্ধ্যেবেলা বেশ কয়েকজন যারা জড়ো হতো এবং তারপর সিনেমা, খেলা, গান, নাটক এই সমস্ত নিয়ে তর্ক, এবং তার সেই সময় থেকেই এই নাটকের প্রতি আগ্রহ, বাংলা গানের প্রতি আগ্রহ, এবং তার পরবর্তীকালে কর্মজীবনে তিনি খুব উচ্চ পদে চাকরি করেছেন, সরকারের প্রতিনিধিত্ব করেছেন, সারা বিদেশের বহু দেশ তিনি ঘুরেছেন, কিন্তু তার নাটক তার সঙ্গে সারা জীবন থেকে গেছে এবং সেইখান থেকেই তিনি ছোট বড় মিলিয়ে মোট 36টি নাটক প্রায় তিনি লিখে গেছেন এবং 2020 সালের 16ই অক্টোবর এই সোনার কলম থেমে যায়। আজ আমরা অমিতাভদার নাটক, মূলত নাট্যকার অমিতাভ চক্রবর্তী, তাকে নিয়ে আমরা আমাদের এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব এবং আলোচনাতে আপনারা ইতিমধ্যেই জানেন, আর পরিচয় দেওয়ার তো কিছু নেই, আনুষ্ঠানিকভাবে তাও একবার বলা দরকার। মাঝখানে রয়েছেন সমীর সেনগুপ্ত, সারথী কর্ণধার, এর পাশে তুষারদা ক্লাসিক, এবং তুষারদার আরো একাধিক পরিচয় আছে, আর পাশে সুবিধা দীর্ঘদিনের আমাদের থিয়েটারের একজন উল্লেখযোগ্য মানুষ। এরা তিনজনেই অমিতাভদাকে খুব কাছ থেকে দেখেছেন। সমীরদার শরীর খুব খারাপ, সমীরদা আসতে চাইছিলেন না, বলতে চাইছিলেন না, ওনার বলার ক্ষেত্রে অসুবিধাও আছে। আমি সমীরদাকে একদম শেষে কয়েকটা কথা জিজ্ঞেস করবো। আমি শুরু করছি তুষারদাকে দিয়ে। তুষারদা, তুমি প্রথমে যেটা তোমার কাছে জানা, তোমার সাথে অমিতাভদার প্রথম পরিচয়, সেটা ব্যক্তিগত ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে, সেটা নিয়ে যদি তুমি একটু বলো। মানে অমিতাভের সঙ্গে ঠিক কবে কোথায় পরিচয় আমার আর মনে পড়ে না, থিয়েটারের সঙ্গেও কিভাবে পরিচয় সেটাও ভালো মনে পড়ে না। তবু মানে ক্লাসিকের একটা নাটক হয়েছিল পুলিশ বলে, সেইটা প্রথমবার স্ক্রিপ্ট শুনতে প্রত্যেকের তার সঙ্গে অমিতাভদার যে ব্যক্তিগত সম্পর্কের জায়গা, তাদের দেখা নাটকের জায়গা, সেই জায়গাতে গল্পের মতো করে যাবে, এরকম কোনো প্রশ্ন উত্তরের ব্যাপার নেই তোমার। মানে এই যে অমিতাভ সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি, অনেক কিছু ভেসে এলো, তো ফলে ঠিক কি বলবো, কেমন ভাবে বলবো, মানে ঠিক যাই হোক, মানে অনেকদিন পরে আজকে আবার প্রবহমান দেখলাম, তো দেখে না মানে প্রত্যেকটা সংলাপে শব্দে বসেছে, ইয়ে কর নাহলে বেঙ্গলতি এসে যাবে, তারপরে যে সুদানের ইয়েটা মানে শকুনটা খেতে আসছে,
তারপর এই সতীদাহ, এই সব ব্যাপারগুলো না মানে অমিতাভকে অদ্ভুতভাবে হর্ন করতে পারে, ভীষণভাবে হর্ন। এই পেছনে একটু আস্তে কথা বলো ভাই। এইগুলো না মানে অমিতাভকে ভীষণভাবে নাড়া দিত আর কি। যতটুকু কথা বলেছি তাতে দুটো বিষয় ওর, একটা দেশভাগ, হ্যাঁ, আর একটা দেশভাগ একটা, আর না ওটা উঠছে পর্দাটা মানে বারটা নামতে পরে দাঁড়ায় সেটা তো বলুন, হ্যাঁ এটা তো বলবো। দেশভাগ আর মানে নাৎসিদের অত্যাচার, এই দুটো না ওকে ভীষণভাবে হর্ন করতো আর কি। এছাড়াও সমস্ত বিষয়ই আর কি ওকে দিয়ে ওর নাড়াচাড়া করতো এবং এই নিয়ে কথা বলতে ভালোবাসতো। মানে দেখুন আজকে দেখতে দেখতে বাংলা নাটকের বয়স হয়ে গেল প্রায় 260। হ্যাঁ, তো আমি একটু অন্য কথা বলে আমার অমিতাভতে আসছি। মানে এই ছোট ছোট শহর তো খুব ঐতিহ্যশালী শহর নাটকের দিক দিয়েই আমি বলছি আর কি। মানে জ্ঞান ফলাচ্ছি না, মানে 1853 সাল মানে এইখানেই মহসিন কলেজে হরচন্দ্র ঘোষ প্রথম শেক্সপিয়ার অনুবাদ করেছিলেন। আর তারপরেই 1854 সালে প্রথম মৌলিক নাটক কুলিনকুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্ন। তারপর থেকে আরো হাজার হাজার নাট্যকার আমাদের এই বাংলা মঞ্চ, বাংলা নাটকের মঞ্চ পেয়েছে। তার মধ্যে অমিতাভ চক্রবর্তী একজন নাট্যকার। অনেক নাট্যকারের নাটক হারিয়ে গেছে, মুছে গেছে, তাদের নামও অনেক কিন্তু কেউ জানে না। কিন্তু কিছু বিরল মানুষ আছেন, বিরল নাট্যকার আছেন, যাদের কোনোদিন বাংলা নাটক, বাংলা মঞ্চ তাদের ভুলবে না। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে অমিতাভ চক্রবর্তী সেই মানের একজন নাট্যকার। যেমন করে আমরা কোনোদিন গিরিশ ঘোষকে ভুলতে পারবো না, ঠিক তেমনি অমিতাভ চক্রবর্তীকেও কোনোদিন ভুলে যাবে না। হ্যাঁ, অমিতাভ চক্রবর্তী দুটি নাটক আমি করেছি, অনেক নাটক দেখেছি। আমার থেকে অনেক বেশি, অনেক আমাদের থেকে বেশি নাটক করেছে। সামনে বসে আছে রাজীব রঞ্জন রায়, সেও অনেক জানে অমিতাভ সম্পর্কে। অমিতাভ একটা বিরলতম নাট্যকার এটা বলা যেতে পারে। মানে আপনারা যদি সংলাপগুলো প্রবহমানে খেয়াল করেন তাহলে দেখবেন অমিতাভকে দেখতে পাবেন পরিষ্কার। এই নাটকটা প্রবহমান লেখার আগে না মানে প্রায় 6 মাস ও নিজের মনের সঙ্গে লড়াই করেছে যে এই নাটকটা কি আমি লিখবো, এই নাটকটা কি লিখবো। কারণ এটা মহেশ এলকুঞ্চারের ওয়ারা চিরবন্দি নাটকটার একটু ছায়া আছে, যেটা পরে সোহাগ সেন উত্তরাধিকার বলে নাটকটি করেছিলেন। তাই জন্য ওর নিজের মনে খুব দ্বন্দ্ব হতো যে নাটকটা লিখবো কিনা। এই দ্বন্দ্বটাই না ওকে তাড়িয়ে বেড়াতো। পড়তো, প্রচুর পড়তো, প্রচুর, এত পড়তো মানে আমি খুব কম মানুষকে এত পড়তে দেখেছি। আপনারা যে যারা বাড়িতে গেছেন দেখবেন ওর বিছানার পাশে এপাশে ওপাশে, খুব ব্যক্তিগত কথা হয়তো হয়ে যাচ্ছে, যাই হোক, চারিদিকে শুধু বই, ইংরেজি, বাংলা, নানা রকমের অভিধান, হ্যাঁ, এইগুলো দেখ। আর খবরাখবর নিত। শরীফ বললো না গানের সম্পর্কে ইন্টারেস্ট, একটা ব্যক্তিগত কথা হয়ে যাবে। আমি বিশ্বদেবের গান সামনাসামনি বসে শুনেছি, এইটা শুনে না ও এত উত্তেজিত হয়ে গিয়েছিল, অকল্পনীয়। তুমি বিশ্বদেব চট্টোপাধ্যায়কে দেখেছো, গান শুনেছো, মানে এইভাবে ও রিয়াক্ট করতো আর কি। তো নাটকেও না সবসময় প্রতিফলিত হতো আমার মনে হয়েছে ওর দেখাগুলো, ওর অনুভবগুলো, এইগুলো আর কি ওর নাটকে বারবার প্রতিফলিত হয়। গল্প করতে ভালোবাসতো। করোনার পরে পরে ফেসবুকে একটা লিখেছিল আর কি, আমি একটু খুঁজছিলাম, সুবিধা বললো কি খুঁজছো নাকি, রাজি বললো। আমি ওই লেখাটা খুঁজছিলাম, বললো আমি মানুষের সঙ্গে মানুষের দূরত্ব মানি না। হ্যাঁ, 3 বার মানি না বলেছে, 3 বার, মানে কতটা জোরের সঙ্গে বলছে। বলছে এই ঘটনাটা মিটে গেলেই এই চায়ের দোকানে রঞ্জন আসবে, দুলু আসবে, আমরা আড্ডা দেবো। হ্যাঁ,
ঐকতানে গিয়ে আমাকে শান্তনু জড়িয়ে ধরবে, ওকে আমি 4টে গালাগাল দেবো। রবীন্দ্র ভবন চন্দ্রনগরে যখন আমি নাটক দেখতে যাবো, টিচার এসে তাড়া দেবে যে চলো সেকেন্ড বেল পড়ে গেছে, ভেতরে ঢুকে পড়ো। এই যে মানুষের সঙ্গে ওর মানুষের যোগাযোগ, মানে প্রতি মুহূর্তে আপন করে নেওয়া, হ্যাঁ অবশ্যই তার সঙ্গে তার যে মানে লেভেল, মানে আমি মনে করি আমার সেই লেভেল ছিল না, তবু কেন জানি না একটু বন্ধুত্ব ছিল। তো মানুষের সঙ্গে মানুষকে অসাধারণ ভালোবাসতো আর কি, ভালোবাসতো। সেই ভালোবাসারই ফল এই 36টা নাটক। এইরকমই আবার মনে পড়লে আবার বলবো, হ্যাঁ মানে একটু আমি জড়িয়ে যাচ্ছি আর কি, ঠিক ভালো বলতে পারছি না। হ্যালো সুবিধা, তোমার সাথে অমিতাভদার প্রথম যোগাযোগ এবং নাটকের সূত্রে বা ব্যক্তিগত সূত্রে? আমার সঙ্গে যোগাযোগটা মূলত পাড়ার মানুষ হিসেবেই, আমরা একই পাড়ার মানুষ। আর অমিতাভদা নাটক নিয়ে বলতে তুলে দিয়েছে, পাশে কাদেরকে বসিয়ে রেখেছে, সামনে রঞ্জন, মন্দিরাদি, যারা মানে ভুরি ভুরি নাটক করেছেন অমিতাভদা, ওদিকে বুলাদি বন্যাদি, এদের সঙ্গে তুলে দিয়ে আমাকে জিজ্ঞেস করছে বুড়িহারি। তো আমার সঙ্গে পরিচয় নিশ্চয়ই প্রাথমিক পরিচয় পাড়ার মানুষ হিসেবে। আমি নাটকের প্রসঙ্গে পরে আসছি, নাটক নিয়ে কিছু বলি। রঞ্জন বললো তুমি নাটকের আউটসাইডার, সুতরাং আমি নাটকের পরটা যত পরে ঢোকা যায়। রঞ্জন এদের সঙ্গে যোগাযোগের জায়গাটা অন্য, আমার সঙ্গে যোগাযোগের জায়গাটা অন্য ছিল। মূলত পাড়ার মানুষ, প্রচুর আড্ডা মারতে যেতাম। সন্ধ্যেবেলাটা বিশেষত অমিতাভদা রিটায়ার করার পর থেকে প্রায় প্রত্যেক সন্ধ্যেবেলায় অমিতাভদার সঙ্গে লম্বা আড্ডা হতো। অমিতাভদা পাড়ার মানুষ হিসেবে আর কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন অমিতাভদা কোন উচ্চ পর্যায়ের চাকুরিটি করতেন। তো সেটা পাড়ার লোকেরা কিন্তু অত হদিশ পেত না। মানে অমিতাভদা মারা যাওয়ার পর যখন পাড়ায় আমরা গণসংহতি মঞ্চ থেকে একটা স্মরণ সভা করেছিলাম, বা আমাদের পাড়ায় অঙ্গন বলে একটি প্রতিষ্ঠান আছে, তাদের সদস্যদের নিয়ে আমরা যখন স্মরণ সভা করেছিলাম, তখন মানে আপনি করতে পাশের বাড়ির লোক মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছেন এইরকম, আমরা তো জানতে পারিনি কোনোদিন। মানে যার বাড়ির সঙ্গে কি রোজ দুবেলা যান, আড্ডা মারেন, বসে থাকেন, চা খান, তিনি অব্দি জানতেন না যে অমিতাভদা কি চাকরি করেন। তো এটা থেকে মানুষের একটা আন্দাজ পাওয়া যায়। এবং তিনি ওই আর কি মানে জেনেভা থেকে ফিরে পরের দিন সন্ধ্যেবেলায় লুঙ্গি পরে পাড়ার মোড়ে বসে তাস খেলছেন। ওর 4 থেকে 5 জন বন্ধু ছিল তাস খেলা, তাদের সঙ্গে তাস খেলছেন, যাদের সঙ্গে তাস খেলছেন তাদের সঙ্গে তাস খেলছে। পাড়ায় আমাদের পাড়ায় পাহারা দেওয়ার মাঝে মাঝে হিড়িক উঠতো, একটা দুটো চুরি হতো, তারপরে পাহারার হিড়িক উঠতো, পাহারা দেওয়ার দল তৈরি হতো। তো অমিতাভদা তার ওই একটা দলের সঙ্গে থাকতেন আর কি, পাহারা দিতে বেরোচ্ছে। সে আবার ওই অমিতাভদাই তার সন্ধ্যেবেলা হয়তো রঞ্জনের সঙ্গে নাটক নিয়ে নাতিদীর্ঘ কোনো আলোচনা করেছে, অভিকের সঙ্গে হয়তো গান নিয়ে কোনো কথা বলেছে, রাত্রিবেলা সিগারেট খেতে খেতে পাহারা দিচ্ছে। যাদের সঙ্গে পাহারা দিচ্ছে তারাও জানেন অমিতাভদা কি। আমাদের পাড়ায় অঙ্গন বলে একটি সাংস্কৃতিক সংস্থা রয়েছে, যারা পাড়ার মানুষরা মিলেই চালান। সেখানে প্রতি বছর একটি মুদ্রিত পত্রিকা বেরোয় পাড়ার মানুষদের লেখা নিয়ে। অমিতাভদা ছিলেন সেই পত্রিকার মূল সম্পাদক, এবং শুধুমাত্র পাড়ার মানুষদের দিয়ে পত্রিকাটার যে মান উনি নির্ধারণ করার চেষ্টা করছিলেন। আমাদের দুর্ভাগ্য যে অমিতাভদা এই কাজটা শেষ মানে আরো দীর্ঘদিন করলেন না। এটা পাড়ার পত্রিকায় রামমোহন নিয়ে প্রবন্ধ বেরোচ্ছে, জিন্না নিয়ে প্রবন্ধ বেরোচ্ছে, রবীন্দ্রনাথ নিয়ে প্রবন্ধ বেরোচ্ছে, ইন্দুবালা নিয়ে প্রবন্ধ বেরোচ্ছে। এই রিসোর্সটা অমিতাভদা পাড়ার মধ্যে থেকে খুঁজে খুঁজে বার করতে। এবং আমি সম্পাদক অমিতাভদার কথাই বলি, আমরা যখন বসতাম আর কি পত্রিকাটার পরিকল্পনা করতে বসতাম, তখন কিছু টার্গেট থাকতো আমাদের। এই লেখাটা ও লিখতে পারে, ও অমুক নিয়ে মাঝে মাঝে কথা বলে, তাহলে ও বোধহয় ওটা বেশি জানে। এরকম করে 8-10টা একটা কি বলবো হিট লিস্ট তৈরি হতো। এবং এই হিট লিস্টটা তৈরি হওয়ার পর অমিতাভদা যেভাবে তাদের পেছনে পড়ে থাকতো না, মানে লেখাটি বুঝতেই পারছেন কেউ লেখার অভ্যেস নেই, আপনার আগ্রহ আছে, আপনি পড়েন এই পর্যন্ত, কিন্তু তার খেসারত হিসেবে যে অমিতাভদা আপনার ঘরের মধ্যে ঢুকে পড়বেন একটা লেখা দাও করে,
এবং সে লেখা আদায় করে ছাপতেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। একদম। তো এটা আমাদের মানে আপনাদের নাটকের জগতে যা ক্ষতি হয়েছে সেটা তো মানে অকল্পনীয়। আমাদের পাড়ার খুব ক্ষতি হয়ে গেছে, আমাদের অঙ্গনের খুব ক্ষতি হয়েছে। মানে আমার এই আলোচনাতে যখন সমীরণ আমায় বলে যে আলোচনাটা তুমি চালাবে, আমি খুব প্রথম থেকে খুব বিব্রত ছিলাম এটা ভেবে যে এরকম কয়েকজনের সঙ্গে একসঙ্গে বসে থাকতে হবে, মাটিতে বসলে ভালো হতো, দেখতে খারাপ লাগবে বলে বসে আছি। খুব সত্যি কথা বলছি, মানে তিনজনের সঙ্গে একই আসনে বসার যোগ্যতা আমার নেই, এটা আমি প্রথমে স্বীকার করি। বলা উচিত ছিল, যত শুনছি আরো বেশি মানে আমি আরো ভাবে যাচ্ছি। আমার একটা বিষয় এই মানে নাটক এই কদিন ধরে করা বা অমিতাভদার নাটক, বেশ কিছু নাটক দেখা এবং কিছু নাটক পড়ার সূত্রে আমার একটা বিষয় মনে হয়েছে যে অমিতাভদার একাধিক নাটকে একেবারে প্রান্তিক মানুষ বা সাবর্ডান মানুষ প্রধান চরিত্র। অমিতাভদার নিজে ছিলেন একজন উচ্চশিক্ষিত এবং খুব উচ্চ পদে চাকরি করা মানুষ। এই সাবর্ডান মানুষ বা এই প্রান্তিক মানুষ কিভাবে তার নাটকের প্রধান চরিত্র হয়ে যায়, এটা আমার কাছে জিজ্ঞাসা। অমিতাভদার জিজ্ঞাসা করতে পারিনি কারণ তার একটা ছোট করে বলি, মানে এখানদের সামনে আমি একটা কথা বলবো। হ্যাঁ, মানে এই প্রশ্নের এটাই বলছি, আমরা মানে অমিতাভ আমার ভাই, আমরা যেখানে মানুষ হয়েছি প্র্যাকটিক্যালি আমরা সাবর্ডান মানুষদের সঙ্গে থেকে বড়বাজারের বাড়ি, আমরা পূর্ব বাংলার লোক, আমরা যেভাবে বড় হয়েছি, যেখানে বড় হয়েছি, সেই ধরনের পরিবেশ, তারপরে আমরা অনেক বেশি খুব সাধারণ, শুধু না খুব অতি সাধারণ সাথে আমার ভাইয়ের সম্পর্ক, আমাদের সম্পর্ক তো বটে, আমার ভাইয়ের সম্পর্ক আত্মীয়ের মতো ছিল, যার জন্য সমস্ত সময় এবং ওর বহু লেখাতেই তোমরা পাবে যে কুতলার গল্প বা একদম সাধারণ মানুষদের গল্প, পুরনো প্রাচীন বাড়ির গল্প এবং দেশ ছেড়ে আসা মানুষদের গল্প পাবে। সেই পরিবেশে অমিতাভ মানুষ হয়েছে। ঠিক আছে, জানতাম পড়াশোনায় খুব ভালো, আর পড়াশোনায় ভালো হলে তাদের প্রতি আমার খুব ভয় ছিল, আর ওরা একটা গুরুগম্ভীর গলা ছিল। আমাকে না আজীবন অমিতাভদা ওইভাবেই দেখতো আর কি, এরকম একটা ডাক দিত আর কি, আর তারপরে আমার খুব ভয় করতো। আর অমিতাভদার সঙ্গে বসে আমার একটা নাটক দেখার খুব অভিজ্ঞতা আছে, শেষ সাক্ষাৎকার একাডেমি, রঞ্জনদাও ছিল মনে হয় সেদিন, দিয়ে সারা রাস্তা আমাকে শেষ সাক্ষাৎকার দেখার পরে কেমন লেগেছে সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। যাই হোক, আমরা আরেকটা বিষয়ে যাই, এই প্রশ্নের উত্তর আমি প্রশ্ন উত্তরের পর্বে যার মানে ব্যাপার নয়, আমি তুষারদার কাছে আমার অমিতাভদার নাটক করতে করতে যেগুলো মনে হচ্ছে সেগুলো, অমিতাভদার নাটকে সংলাপ কখনো কখনো কবিতার মতো হয়ে যায় এবং কবিতার ব্যবহারও থাকে, এবং সেই কবিতা খুব চেনা রোজকার দিনের কবিতা নয়। সেটা সম্পর্কে তোমার যদি কিছু বলো। না, অসম্ভব কবিতা পড়তো, তো কবিতা পড়তে ভালোবাসতো ভীষণ ভাবে। হ্যাঁ, তো সেই জন্যই তার মানে কবিতার লাইন ইত্যাদি তার লেখায় বারবার আসতো। আবার মানে ওই যে কাব্যিক হয়ে উঠতো। এই যে প্রবমান একটা জায়গায় আছে না, যে দেখবে যে ওদের বাড়িতে যেতাম, মানে কাকাতুয়া ছিল, ম্যাকাও ছিল। হ্যাঁ, মানে এটা আমার ধারণা আর কি। মানে ও একটা পার্টিকুলার বাড়ি ও দেখেছিল, যেটা আমাদের চন্দননগরের বাড়ি। সেই বাড়িটা ও মানে স্কুল লাইফে দেখেছিল, দেখে এইটা ওর মাথায় ছবিটা মানে গেঁথে গেছে চিরকালের মতো। তাদের বাড়িতে কাকাতুয়া ম্যাকাও ইত্যাদি ছিল, দেখেছি, আমিও দেখেছি। তো সেই নিয়ে আমার সঙ্গে আমি তো ওর আলোচনা হয়েছিল ওই বাড়িটা নিয়ে। তো মানে এই প্রবমান যখন লেখে ওর একটা বড় বাড়ি ইত্যাদি আলোচনা, মানে ওইটার মাথায় সবসময় ঘুরতো। তো কবিতা ভীষণ ভালোবাসতো, সেই জন্য বারবার ওর। আর কবিরা না মানে কবিরাই ভালো নাট্যকার হয় বলে আমার বিশ্বাস। মানে অমিতাভ না কোনো পুরস্কারের পেছনে কোনোদিন দৌড়য়নি। মানে ও বলেছিল একবার যে রাজুদেরই কোনো নাটক শিশির মঞ্চে হচ্ছিল, তা ওর পেছনেই বসেছিলেন মহিত চট্টোপাধ্যায়। মহিত চট্টোপাধ্যায় আপনার অমিতাভ খুব প্রিয়
যেটুকু আমার অমিতাভ বলেছে। না ভুল। আমি যেটা ঘটনাটা বলছি সেটা হচ্ছে একটা গোলাপ ফুল দিয়েছিল অমিতাভ। ওটা ভুল দেখ। হ্যাঁ, ওটা ভুল হচ্ছে বলাটা। মানে তোমার শোনাটা ভুল আছে। ও এই যে ঘটনাটা ঘটেছিল সেটা সোনারপুর। আচ্ছা, সোনারপুরে আমরা সেটা ক্যানভাস করতে গেছিলাম। মহিত চট্টোপাধ্যায় তার দর্শক ছিল। সেখানে অমিতাভ ছিলেন না। ও তো নাটকটা দেখার পর উনি জিজ্ঞেস করেন যে নাটকটা কে, একটু বলেছে কাঞ্চি গাঙ্গুলি এবং মহিত চট্টোপাধ্যায় একসঙ্গে ছিল। আর সোনারপুরে যারা আয়োজক কৃষ্টি সংসদের সংগ্রামজিৎ অমিতাভের কথা বলে। তখন মহিত চট্টোপাধ্যায় আমাদের তখন কার্টুন কলেজ, তো মহিত চট্টোপাধ্যায় একদম সামনে চলে আসে, এসে গোলাপ ফুল, ওনাকে আগে মনে গোলাপ ফুল দিয়েছিল, দিয়ে বললো যে এটাকে অমিতাভের হাতে পৌঁছে দেবে। বিষয়টা এটা। তারপরের বিষয় হলো মহিত চট্টোপাধ্যায় আমাকে ফোন করছেন অমিতাভের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, কিন্তু তুমি থাকবে, যখন কথা হবে তুমি থাকবে। তখন ও খুব ব্যস্ত, অমিতাভ তখন চাকরি নিয়ে ব্যস্ত। একদিন আমার বাড়িতে অমিতাভ আসে আড্ডাতে, তাই মহিতাকে ফোন করি যে আপনার সেই নাট্যকার আমার বাড়িতে আছে, দাও দাও দাও। ফোনটা দিলাম, অমিতাভের সঙ্গে মহিতা কথা বললেন এবং মহিতা অমিতাভের ওই নাটকটা দেখার পর বললো যে আমি নাটক লিখি, ওই একটু আগে যে কথাটা হচ্ছিল কবিতা, মহিত চট্টোপাধ্যায় খুব বড় একজন কবি এবং সেই নাট্যকার, তো বললো তুমি নিশ্চয়ই করবে। এই আলোচনাটা হয়েছিল মহিত চট্টোপাধ্যায় এবং ও আপ্লুত ছিল মহিত চট্টোপাধ্যায়ের সঙ্গে শিশির মঞ্চে পেছনে বসে। যাই হোক, এটা আমাকে অভিজ্ঞতা শিশির মঞ্চে যেটা ঘটেছিল সেটা হলো ওনার পেছনে বসেছিলেন জ্যোতি বসুর পুত্রবধূ ডলি বসু, আর তার সামনে বসে আছে অমিতাভ। আর তখন ওই জ্যোতিবাবু শুনছেন, যখন হচ্ছে পুরো নাটকটা জুড়েই বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আহা উহু ই এসব করেছেন। তো অমিতাভ সোজা উঠে ডলির দিকে তাকিয়ে বলেন যে আমি নাটকটা লিখেছি। আমি নাটকটা লিখেছি, এটা আমি লিখেছি। ও বলছে, অমিতাভ বলছে যে আমি আর নিতে পারলাম ওই করছে, সমস্ত আলো তুমি নিয়ে চলে আসছো মঞ্চ থেকে, তোমার নাটক দেখে বলছে আমাকে চিনি না। আমি উঠে দাঁড়িয়ে ডলিকে বললাম যে আমি অমিতাভ মানে শিশির মঞ্চে ঘটনাটা এটা ঘটেছে। আর ব্যক্তিগতভাবে বেশ কিছু কবিতা অমিতাভ লিখেও ছিল, হ্যাঁ, এগুলো মানে খুব পাবলিকলি আসেনি, শুনিয়েছিল। আসলে এটার ক্ষেত্রে মানে আমি ঢুকে বলছি, যেহেতু অমিতাভ ঠিক আছে, অমিতাভ হয়ে গেলে আমার এখানে আসাটাও ওই একই কারণ। এই 1 তারিখে প্রত্যেক বছর প্যান্ডেল আরোহী অমিতাভকে কেন্দ্র করে সেমিনার, যে বছর মারা গেছে সে বছর থেকে আরম্ভ হয়েছে, 2016 সাল থেকে আরম্ভ হয়েছে, না 2020 সাল থেকে আরম্ভ হয়েছে। আনন্দলালকে দিয়ে শুরু করলো বোধহয়, আনন্দলালকে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ঘটনাটা হয়েছিল গত বছর আমার পা ভেঙে যায়। আমি আজকে লিখেওছি যে আমার দুর্ভাগ্য, আমার দলের কেউ সেই আলোচনাটা করতে পারি। তারপরে আমি যখন শুনলাম 1 তারিখে এখানে হচ্ছে, তখন আর আমি আর আলাদা করে কিছু বলিনি। তবে এই প্রসঙ্গে একটা কথা যদি বলি, কবিতা বলছো না, প্রভাবমান দেখছিলাম বা অমিতাভ নতুন নাটক, কবিতার একটা সব থেকে বড়, এইদিকে তাকিয়ে বলেছিলাম, কবিতার একটা সব থেকে বড় যেটা কবিরা বলতে পারেন সেটা হচ্ছে অনিবার্যতা, শব্দ চয়নের অনিবার্যতা। এমন শব্দ কবিতার মধ্যে আসবে ওইটা ছাড়া আর পৃথিবীতে কোনো শব্দ এখানে যাবে না, এবং সেটা ওই সাংঘাতিক মস্তিষ্ক
নিয়ে যে লোকটা আছে মিলিটারির মতো, সে ঠিক করছে, কবি ঠিক করছে যে এই শব্দটাই বসবে, আর আপনি যখন পাঠক তখন আপনার মনে হচ্ছে ওই শব্দটা বাদ দিয়ে আর কোনো শব্দ হতেই পারে। দ্যাট ইজ অমিতাভ। অমিতাভ সংলাপ লিখতে, আমি অমিতাভের 22টা নাটক করেছি। অমিতাভর কোন নাটকের কোন অংশে একটা কমা দেওয়ার ক্ষমতা আমার ছিল না, কারণ ও বুঝতো অনিবার্যতা কাকে বলে, এবং সংলাপের মধ্যে ও অনিবার্যভাবে ওই শব্দগুলো আনত। তাই একটা কবি হয়ে উঠেছিল। কবিতার জন্য নয়, কবিতা উনি লিখেছেন, কবিতা ব্যবহার করেছেন, কিন্তু এমনি একটা গদ্য সংলাপ, সেটাও কবিতা, যেটা প্রবাহ মানে আজকে বারবার কথা বলে গেলাম। এই প্রবাহ মানেই দেখলাম যে কিভাবে কবিতা হতে পারে সংলাপ। সে গদ্য সংলাপই কবিতা। জিজ্ঞেস করছি দুর্গাকে জিজ্ঞেস করা, দুর্গা বলতে পারো না, দুর্গা খুব কষ্ট হচ্ছে। না দুর্গা বলবে, দুর্গাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, সেটা বাকিদের কাছে জানা নেই বলেই আমার ধারণা। সেই প্রসঙ্গে আমি বারবার বলেছি বলে দুর্গাকে আমি সকালেও ফোন করেছিলাম যে তুমি একবার এসো, আর ওই কথাটা আমি বললে সেটা ওই অন্যের মুখ থেকে শোনা হবে। দুর্গা বললে, দুর্গা যেভাবেই বলুক সেটা দুর্গার কাছ থেকে শুনলেই ভালো। না দিচ্ছি, আগে সুবিধাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। অমিতাভ নাটকের গান এবং অমিতাভ নাটক একটা পুরনো শহর, পুরনো বাড়ির মতো পুরনো শহর, যার পাশ দিয়ে বয়ে যাওয়ার নদী আছে। সেটা গঙ্গা হতে পারে, অন্য কিছু হতে পারে। একটা পুরনো হাজার বছরের পুরনো নদী, একটা অনেক বছরের পুরনো শহর। অমিতাভ প্রচুর নাটকে আছে ভেঙে পড়া বাড়ি। হ্যাঁ, মানে আমরা যারা, তোমরা আমাদের থেকে আরেকটু আগে, আমরা তো এই আমাদের আশেপাশের শহরগুলোর ভূগোলটা প্রতিদিন বদলে যেতে দেখছি, স্কাই লাইনটা বদলে যেতে দেখছি। ভাঙনের শব্দে ঘুম ভাঙে, পাড়ার কোনো না কোনো বাড়ি ভাঙা হয়, ফ্ল্যাট বাড়ি হয়, পুরনো লোকগুলো হারিয়ে যায়, ডাক নাম ধরে ডাকা লোকগুলো কমে যায়। সেই রকম একটা মানুষের নাটকে বারবার ব্যবহার করা গান, সেটা কিভাবে তুমি দেখেছো? এই জটিল প্রশ্ন রে বাবা, আমি তো এভাবে তো ভাবিনি। তবে এই নস্টালজিয়ার ক্ষেত্রে বলা যায় যে মানে আমি আর অমিতাভ দা, আমাদের দুজনেরই পূর্বপুরুষের দেশ রাজশাহী, আমরা কেউই সে দেশটা দেখিনি। অমিতাভ দার নাটকের যাবতীয় নস্টালজিয়ার উৎসব মনে হয় ওই না দেখা দেশটা, যে দেশটাতে আমরা কোনোদিন যাইনি, যে পূর্বপুরুষের ভূমিতে আমি কোনোদিন পা দিইনি, সেই একটা অদেখা স্মৃতি এবং একটা পুরনো শহরে বড় হয়ে ওঠা, একটা পুরনো শহরের পুরনো সংস্কৃতির মধ্যে বড় হয়ে ওঠা, যে সংস্কৃতিটা ক্রমাগত পাল্টাচ্ছে, এই সবগুলো বোধহয় অমিতাভ দার মধ্যে এমন একটা মানে গৃহের আকুতি তৈরি করেছিল, যে গৃহটা অমিতাভ দা ছিল না, বরং একটা ভাঙনের ফলে যে গৃহে অমিতাভ দা কোনোদিন পৌঁছায়নি, এবং যে গৃহগুলো অমিতাভ দার সামনে দেখছিল প্রবাহমানে, আমরা যেরকম দেখলাম যে গৃহগুলো ভাঙছে, অমিতাভ দার আগে নাটকেও আছে, সংসার ভাঙছে, তোমরা যেটা করেছিল এই কুকুর সাফারি বলো, বা এই যে ভাঙনের শব্দগুলো প্রতি মুহূর্তে শুনতেন, এর পেছনে আর একটা মানে বড় ভাঙন, যে কারণে আমি আর অমিতাভ দা আমার দেশে কোনোদিন, আমার দেশে যেতে গেলে আমাকে পাসপোর্ট নিয়ে যেতে হয়, মানে আমি আমার পাসপোর্ট করিনি কোনোদিন ওই কারণে যে আমি মানে ওটা তো আমার দেশ, ওখানে যেতে গেলে আমাকে ভিসা নিয়ে যেতে হবে। তো এই বেদনাটা আমাদের মধ্যে প্রবল হয়েছিল। আমার সঙ্গে অমিতাভ দার যোগাযোগ তৈরি হওয়ার মূল জায়গাটাই এইটা। আমি তোমার প্রশ্নের বাইরে চলে গেলাম, কারণ এই প্রশ্ন আমি ওটা ভাবিনি কখনো। আমি শুধু তোমার নস্টালজিয়ার সত্যি বললাম যে এই দুটো সূত্র বোধহয় অমিতাভ দার মধ্যে মিলেছিল। এক, ফিরতে না পারা, আর দুই, চারপাশে যে তৈরি শহরটা ছিল, যে পুরনো শহরটা ছিল, সেটা ভাঙা। দুটোই ভাঙনের গল্প। দেশ ভাগের ফলে আমরা মানে আমার নিজের দেশে আমি বিদেশি হয়ে গেছি, এবং যেখানে আমি বড় হয়েছি সেখানে প্রতি মুহূর্তেই ভাঙছে, এবং একটা প্রবল নস্টালজিয়ার মধ্যে অমিতাভ দা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতো সেই অতীতটাকে, যে অতীতটাকে ও ভালোবাসতো, যেটাকে হয়তো চাইতো রিমেক করার চেষ্টা করতো। আমার বারবার সেটাই মনে হয়েছে, আজকে তো খুব বেশি করে মনে হচ্ছিল। আর তোমরা ওর টেক্সটগুলো অনেক বেশি করে পড়েছো, তোমরা ওটা অনেক বেশি অনুভব করেছো, বা আমার চেয়ে অনেক আরো অনেক ইন্টেন্সলি বলতে পারি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমি অমিতাভ নাটক অভিনয়
করার কথা থেকে বলছি, অভিনয় করা ওর নাটক অসম্ভব শখ। মন্দিরাদিকে আমি মানে মন্দিরাদি রঞ্জন এদেরকে আমি হাঁটু মুড়ে প্রণাম করি, কারণ এই নাটক ওরা দিনের পর দিন ওর নাটক ওরা করে গেছে। আমি নিজে করে দেখেছি, মানে সেটাকে ওর সংলাপ এবং ওর ভেতরের কথা মানে অসাধারণ। হ্যাঁ, আরেকটা কথা, এটা তুষারদার সুবিধা দুজনের যে কেউ উত্তর দিতে পারে। অমিতাভ দার নাটকের রাজনীতি, অমিতাভ দার নিজস্ব রাজনৈতিক বিশ্বাস সেগুলো তো আছে, তার বাইরে কিভাবে রাজনীতি অমিতাভ দার নাটকে এসেছে? না মানে অমিতাভ যে রাজনীতি বিশ্বাস করতো, আমার মনে হয়েছে যে প্রতি মুহূর্তে তার মানে পরোক্ষভাবে তার প্রতিটা নাটকেই সেই রাজনীতির কথাই প্রতিফলিত হয়েছে। মানে যে রাজনীতিতে বিশ্বাস করতো সেই রাজনীতিতে তো মানুষের কথা, মানুষের যাতে ভালো হয়, মানুষের মঙ্গল হয়, সেইটাই তো ওই রাজনীতি চাইতো। এবং অমিতাভও তাই তার নাটকের মধ্যে দিয়ে তাই চাইতো। যে তুই একটু আগে বললি যে মানে প্রান্তিক মানুষ, এই প্রান্তিক মানুষদের তুলে ধরা, তাদের কষ্ট, তাদের দুঃখ, এটাই তো রাজনীতি। হ্যাঁ, তো তাদের কথা এখন মানে এখন যদি আমরা এমনি নাটকগুলোর দিকে তাকিয়ে দেখি যে এই মানুষগুলো তেমন ভাবে আর নাটকে আসেই না। হ্যাঁ, যে যে চরিত্রগুলোকে কি বলে অমিতাভ নিয়ে আসতো, মানে সেটাই তার রাজনৈতিক বিশ্বাস থেকে লেখা। রাজনৈতিক বিশ্বাস খুব পরিষ্কার ছিল বলেই তার ওই রাজুর কথা ধরেই বলি যে একটা কমা দেওয়ার ক্ষমতাও কারোর হতো না, কোনো সংলাপ বাদ দেওয়ার কথা তো দূরস্থ ব্যাপার। তো সেইভাবেই রাজনীতি এসছে। বাকিটা সুবীর বলুন। এই তো সামনে রঞ্জন বসে আছে, কি বলি, মানে ধরো যমুনা দাসীর ঘরকন্যা যে লোকটা লিখছে, কিংবা নষ্টনীক যে লিখছে, কিংবা তোমাদের এই বিরোধীরা যেটা করেছিল পাপ্পন্ন রৌদ্র অন্ধকার, এই সমস্ত টেক্সটগুলো যে লিখছে তার অবস্থানটা খুব পরিষ্কার। তুমি রাজনৈতিক অবস্থান বলতেই পারো, কোনো অবস্থানই রাজনীতি ব্যতি রেখে হয় না। আর অমিতাভ ধার সোচ্চার প্রোক্লামেশন যেটা ছিল কোনো নাটকে যদি থেকে থাকে, সেটা ছেঁড়া ক্যাম্পাস। মানে ভারতবর্ষ একটা পরিষ্কার ইঙ্গিত দিয়েছিল কোন দিকে যাওয়া শুরু করেছে ভারতবর্ষ, এবং আজকে সেই অভিজ্ঞতাটা খুব জানতাম অভিজ্ঞতা। ওইটা একদম মানে, এবং ওই নাটকটার টেক্সট পড়ার সময় অমিতাভের সঙ্গে আমার হাতাহাতি হয়ে গেছিল যে তুমি এত হাই পিচ করছো, এটা উপলব্ধের নাটক হয়ে যাবে, কিন্তু দেরিয়ে যাবে, মানে পোস্টার ড্রামা হয়ে যাবে, পলিটিক্যাল মানে ব্যাড পলিটিক্যাল থিয়েটার হবে, মারামারি হাতাহাতি। তো যাই হোক, রঞ্জন যখন করলো তখন তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক প্রোডাকশন। এবং এই অমিতাভদার মানে ওই উচ্চারণগুলো স্পষ্টতাই পেত না রঞ্জনের প্রোডাকশনে যদি মাত্রাটা না থাকতো। ফর্চুনেটলি সেটা ছিল, এবং তাহলে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে গেছে। ছেঁড়া ক্যানভাস যেমন, তেমনি একইভাবে নাম করা যেতে পারে ও মাই গডও তাই। মানে বাদুড়াতে খন্তা পড়লে কি হয়, কি হচ্ছে, আমরা আজকে কোন ইয়েতে বাস করছি, ও মাই গডেতে অমিতাভ পরিষ্কার খুব একদম মানে আন্ডারলাইন করে বলে দিয়ে গেছে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস অমিতাভদার নাটকে আমার এই মানে বারবারই এমনি অভিনয় ছাড়া এই যে শেষ কয়েকদিন বারবার করে অমিতাভদার নাটকগুলো, পুরোনো নাটকগুলো ভাববার চেষ্টা করছিলাম, এবং অমিতাভদার মধ্যেও ছিল, ব্যক্তিগতভাবে ছিল একটা ড্রাই উইট, মানে যেটা দেখবেন এখন এই মজাটা হারিয়ে যাচ্ছে। এখন মজা মানে এত মোটা দাগের কতগুলো খারাপ কথা বলে বলা, যেগুলোর মধ্যে সূক্ষ্মতার খুব অভাব আছে। অমিতাভদার নাটকে ভীষণভাবে বারে বারেই দেখতাম যে একটা অদ্ভুত হাস্যরস, যেটা তুলনামূলকভাবে একটা ড্রাই উইটের পর্যায়ে দেয়। সেইটা কিভাবে, সুবিধা তো খুব কাছ থেকে তুমি দেখেছো পাড়ার লোক হিসেবে, ব্যক্তিগতভাবেও কি অমিতাভদার মধ্যে এই ব্যাপারটা ছিল? হ্যাঁ, এটা তুষারদা আরো বেশি ভাবে বলতে পারবেন, কারণ তুষারদা অসাধারণ তার আত্মজীবনী কতগুলো এপিসোড লিখেছিলেন, যেটার মধ্যে উইটের ছড়াছড়ি। এবং তুষারদা দাবি করেন যে এই গল্পগুলো অমিতাভদা মানে তুলে আনতো তুষারদার মধ্যে থেকে, এবং তুষারদাকে বাধ্য করেছিল এই গল্পগুলো লিখতে। এবং ওগুলো কত কিছু অসাধারণ গল্প ছিল। হ্যাঁ, উইট তো ছিল 100 বার। মানে আমাদের সন্ধ্যেবেলার আড্ডায় প্রচুর তর্ক হতো, রাজনৈতিক ঝগড়া হতো,
তো অমিতাভ দা একটি বিশেষ রাজনৈতিক দলের কি বলবেন মানে তার প্রতি সহমর্মিতা পোষণ করতেন, আর আমার কাজ ছিল গিয়ে সেই দলটিকে গালাগালি করা। তারপরে অমিতাভ দা প্রচুর রেগে যেতেন, 2000 টাকা দামে চা খাওয়াই তোমার, তুমি বসে বসে গালাগালি হচ্ছে, এই ও কাল থেকে ওর চা বন্ধ হয়ে গেল। তো ঠিক আছে, পরের দিন ঢুকলাম, পরের দিন ঢুকে এবার সেই রাজনীতির আরো এক্সট্রিম এন্ডে যারা আছেন আমি একটু তাদের গালাগালি শুরু করলাম যে অমিতাভ দা খুশি হবে। অমিতাভ দা তোমার লজ্জা করে না? তুমি এটা লেখাপড়া করা জানার লোক, তুমি বাংলার সন্ত্রাসবাদী আন্দোলনের ইতিহাস জানো, সেই আন্দোলনের ইতিহাসের অনুসারী এই আন্দোলন, তুমি এটাকে ডিক্রাই করছো। কি করে সন্তুষ্ট করা যায় বলো তো? কালকে এদের গালাগালি করলাম, তুমি বলে চা বন্ধ করে দেবো, তোমার খুশি করার জন্য আজকে এদের গালাগালি করছো, তাতেও তুমি চায়ের অর্ডার দিচ্ছ না। তো মানে ডেফিনেটলি অমিতাভের সঙ্গে মানে উইচের লেভেল একদম ওইটা দুঃসাধ্য অনেক বেশি। নতুন নতুন গালাগালি জানতো, অসম্ভব সুন্দর সুন্দর কিস্তি জানতো। এই রাজনৈতিক কারণে সেই কিস্তিগুলো যখন দিত, কিস্তি একটা তো অমিতাভ মানে কবি, অমিতাভ মানে এরকম নয়, অমিতাভ মানে মারাত্মক আড্ডাবাজ, মারাত্মক কিস্তি করলো। আর রাজনীতির প্রসঙ্গ এলে উনি আর কারোর সঙ্গে ওইখানে কারোর সঙ্গে কম্প্রোমাইজ নেই, উনি যা যা জানেন সব বলিতেন। কৃষক দ্বারা ওই সব গালাগাল বলতে শুনেছে এবং সেটা না এই মানে উইট কবিত্ব ইত্যাদি না থাকলে ওই মানের নাট্যকার হওয়া যায় এটা আমি বিশ্বাস করি না। ওইটা ছিল বলেই আজকে অমিতাভ চক্রবর্তী একদম আমার এটা মনে হয়। আর একটা অন্য প্রসঙ্গ মনে পড়ে গেল, মানে একটা নাটক দুম করে লিখলো এরকম নয়, তার আগে প্রচুর এইটা নিয়ে ভাবতো, পড়তো ইত্যাদি ইত্যাদি। মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে কেউ একজন একটা গল্প তাকে দিয়েছিল যে এটা থেকে একটা নাটক লিখে দাও, তা সেই তারপর 6 বছর তাকে ওয়েট করতে হয়েছিল, 6 ইয়ার্স, 6 বছর তাকে বারবার বলা হতো যে কি বলে নাটকটা লেখো, তা কি বলে বলছে লিখবো। মোটামুটি বছর 5-এর মাথায় সে বলেছিল যে আমি গল্পটা নেব না, গল্প শুধু নেব একটা লাইন। হ্যাঁ, এইটা 5 বছরের মাথায় বলেছিল। আর 6 বছরের মাথায় বলেছিল এই নাটকটা এই ক্যারেক্টারটার এই নাম, হ্যাঁ আমি ক্যারেক্টারটা একটা নাম দিয়েছি, হ্যাঁ সেই নামটা হচ্ছে এই। আর বলে কিন্তু তাকে কখনো মঞ্চে দেখা যাবে না, হ্যাঁ বলে সেই নাটকটাও মানে একদিন না 1.5 দিনের মধ্যে লিখে ফেলেছিল। মানে তার প্রস্তুতির জন্য 6 বছর সময় নিয়ে বলছো। তার মাঝখানে যখন নাটকটা শেষ করলো তার আগে কান্দুলিটা হয়েছে, একদম জলজলে কান্দুলি। তখন আর তুষারবাবু দেওয়া ওই গল্পটা ওনার মাথা থেকে আর বেরোয়নি না, বলছিল এক লাইন নেব, ওইটাই হচ্ছে একমাত্র জায়গা যা দিয়ে আমি কান্দুলিকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। দিস ইজ দ্য আউটকাম। হ্যাঁ মানে বলেছিল যে মেয়েটা রেপ হয়ে গেছে, এইটুকু শুধু আমি নেব, আর কিচ্ছু নেব না। হ্যাঁ মানে করে 6 বছর পরে নাটকটা লিখেছি। অমিতাভ দাকে তোমরা তো অভিনেতা হিসেবেও দেখেছো। হ্যাঁ অভিনেতা হিসেবে দেখেছি, একসঙ্গে অভিনয় করেছি। আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে এই চুচুড় রবীন্দ্রভবনের টিনের তলোয়ার নাটকে। অমিতাভ দা ওই যে একটা বক্সটা নেই, এখন ওই ছোট জায়গাটাতে বক্স ছিল, ওইখানে ইংরেজ ব্রিটিশ আর এই সিঁড়িটা দিয়ে ওঠা। আর টিনের তলোয়ার নাটকে আমি একটা অদ্ভুত চরিত্র করেছিলাম। গোটা নাটকটা আমার মুখস্থ ছিল, 3 ঘন্টার নাটকটা। আর আমার খুব ছোট্ট একটা চরিত্র ছিল। অমিতাভ দা যখন উঠবে তখন চশমাটা আমায় খুলে দিয়ে বলছে, শরীর এই সিঁড়িটা ভয়ঙ্কর সিঁড়ি, এখনো সেটা আছে, এটা দিয়ে তুলছিস না আমি তো, তুমি ওঠো আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। আমি পিছনে পিছনে উঠছি, ভয়ও লাগছে। দিয়ে উঠে ওইখানে অমিতাভ দা রকম গুরুগম্ভীর কণ্ঠস্বর, যেখান থেকে টিনের তলোয়ারে ওই তিতুমির স্টার্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে অমিতাভ দা সংলাপ বলছে। আর শেষ হয়ে যাওয়ার পর কার্টুন কলের সময় আরো কয়েকজন, একা একা তো পারছি না, সবাই মিলে গিয়ে অমিতাভ দাকে নামিয়ে নিয়ে আসছি, হ্যাঁ হাতে চশমাটা দিয়ে। আমার আজকেও ওইখানে দাঁড়িয়ে ওই স্মৃতিটা চলে আসছিল। যাই হোক, আমরা আলোচনার একদম প্রায় শেষের দিকে। দুরুদাকে যে জন্য বারবার অনুরোধ করেছি সেই বিষয়টা বলবো। অমিতাভ দার লেখা একটা পূর্ণাঙ্গ নাটক আছে, নাটকটার নাম এক্কা দোক্কা খেলা। এই নাটকটা দুরুদাকে অমিতাভ দা দিয়েছিল এবং এই নাটকটাকে কেন্দ্র করে একটা গল্প আছে, যাতে একটু আগে যেমন মহিতবাবুর কথা
এলো তেমনি অমিতাভদার আসলে একটু যে সুবিধা বলছিল না, বড্ড ভীষণ রকম মুখ চোরা, এবং এই মুখ চোরা কারণের জন্য অনেকে অমিতাভদাকে আমি শুনেছি আমার সামনে বলেছে যে বড্ড উন্নাসিক লোক। উন্নাসিক নয়, তার তার শিক্ষা দীক্ষা সব মিলিয়ে, এবং নিজেকে এই যে আমাদের এখন কথা আমরা নিজেকে প্রকাশ করি এই আমি অমুক তুসুক, এটা যে নয় সেটা একটা মানুষ চুপ করে থাকলে তার উল্টোটাও বলা সেরকম একটা। এবং ও আমি এই জন্য দুলাকে বলতে বলছি, এটা আমরা অনেকেই জানি না যে অমিতাভদার নাটকটা কি পর্যায়ে কোনখানে গিয়ে পৌঁছেছিল একা দোক্কা খেলার প্রসঙ্গে। দুলুদা তোমাকে খালি যতটুকু যেটুকু তুমি তোমার পারবে তুমি বলো। এক সেকেন্ড, ওই উন্নাসিক কথা দিয়ে একটা বলে দিই, মানে কতখানি ডাউন টু আর্থ মানুষটা ছিল, মানে হয়তো ঘটনাটা একটু এদিক ওদিক হয়ে যাবে, আবার রিক্সা করে একটা টি শার্ট পরে আসছে কোথায় গেছিলে গো, খুব সাধারণ ভাবে বলে জার্মানি গেছিলাম আর কি। মানে জার্মানি থেকে ফিরছে ও, জেনিভা থেকে, হ্যাঁ জেনিভা থেকে জেনিভা থেকে ফিরছে, মানে কি ইজি ব্যাপার, মানে যেন একটা কথাই বলবো, হ্যাঁ আপনারা যখন বলছেন যে অমিতাভ চক্রবর্তী কে ছিলেন, কোথায় কাজ করতেন কেউ জানেন না, তেমনি পেটেন্ট অফিসে কিন্তু কেউ জানে না, একজন দুজন ছাড়া, সেটা ওনার মৃত্যুর পর আমি জানিয়েছি, উনি এত বড় মাপেরও কাঁদতে পারছিলেন কাউকে বলতেন, এবং উনি কোথাও ডক্টর অমিতাভ চক্রবর্তী লিখতেন না, না কোথাও না, কোথাও না। এরকম উন্নসিকের কথা না, এটা কত বড় বড় লোক হতে পারে, এরা করতে পারে। সেটাই তো আমি বললাম যে এই শব্দ চয়ন ওনার মানে কর্মজীবন ক্ষেত্রে শব্দ চয়ন একটা সামান্য একটা কথা আছে, আমাদের পেটেন্ট অ্যাক্টে আছে, একটু পেটেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, একটা সেকশন আছে, যে সেকশনের জন্য আমরা আজও পর্যন্ত কম দামে ওষুধ পাচ্ছি, এন্ড ক্রেডিট গোজ টু হিম, মানে উনি যে টিমে ছিলেন, আজকে যে আমরা জেনারিক ওষুধ পাচ্ছি, হ্যাঁ মানে কম দামি ওষুধ পাচ্ছি, এখনো বিদেশি কোম্পানিগুলো এমএসসি গুলো ডিরেক্ট কোয়ালিটি মুনাফা করে নিয়ে যেতে পারছে না, 20 বছর আমরা পেটেন্টেড পাই, এর পেছনে একটা অ্যাক্ট আছে, সেকশন আছে, সেই সেকশনের মধ্যে উনি শেষ দিন পর্যন্ত লড়ে গেছিলেন, যেটা এখনো পর্যন্ত ভারত সরকার কি বিদেশে কেউ সেটাকে পাল্টাতে পারেনি। তো ওনার কর্মজীবন সম্বন্ধে কেউ কতটা জানেন না, আমি যেহেতু ওনার সঙ্গে এইভাবে যুক্ত ছিলাম তো আমি এটা জানি। ওরা ওখানে একটা ছোট্ট কথা আছে যে থেরাপিউটিক এফিকেসি, কেউ যদি পেটেন্ট অ্যাক্ট থাকে থেরাপিউটিক এফিকেসি, থেরাপিউটিক এফিকেসি হলে তবেই সে পেটেন্ট পাবে, নইলে পাবে না। এই ছোট্ট কথাটা থেরাপিউটিক কথাটা উনি সাজেস্ট করেছিলেন, এবং আরেকজন করেছিলেন ডক্টর মুক্তার পাল, ওনার কথাও বলা হয় না, ওনারও যে কন্ট্রিবিউশন আছে পেটেন্ট অ্যাক্টের ভেতরে, এবং আমরা যে দিনের পর দিন কম দামে ওষুধটা পাচ্ছি, এটা যে কন্ট্রিবিউশনটা আছে এটাকে বলা হয় না। আমরা একদম শেষে আমি একটু যোগ করে দিই, শহীদ এক মিনিট। আমি একটু আগে বলছিলাম আমরা গণসংহতি মঞ্চ থেকে অমিতাভদের একটা স্মরণ সভা করেছিলাম, তাতে তুমিই বলেছিল অমিতাভদার পেশাগত মানে যে অজানা যে রঞ্জন পরে এসেছিল, অজানা যে দিকটা সেটা তুমিই বলেছিলে, এবং ওই প্রথম থেকে ছিল। আচ্ছা আচ্ছা, তো সাধারণত তুমি পরের দিকে যাও তো, তাই বলো। হ্যাঁ, তো ওইটা একটা তুলেছে, থামবো না, আর আমি তো নাটক করবো না, আমি তো নেমে গেলেই গেল। হ্যাঁ, মানে তুমি আমাদের সবাইকে জানিয়েছিলে পুরো বিস্তারটা, ওই বললো না পাড়ার লোক আমাকে গেছিল শুনে, ও ওর সঙ্গে একটা মারতাম, ওর সঙ্গে দাস খেলতাম, সেটা তোমার বলার পরেই লোকে বুঝেছে। এই আলোচনা যত শেষ হয়ে আসছে আমার আতঙ্ক তত বাড়ছিল এই কারণে কখন কেসে ফেলবো, অমিতাভকে শ্রদ্ধা না জানিয়ে আমার কাশিতে তাকে ডিস্টার্ব করবে, অথবা আমার কোমরের যন্ত্রণা কখন শুরু হয়ে যাবে, এটা নিয়ে আমি ভীত ছিলাম। আমি আসলে এই ইন্টারেস্টটা জাগিয়েছিলাম সমীরণকে অনেক দিন আগে, মাস 4 আগে। এই সম্মিলন সবাই তো সবাইকে নিয়ে উৎসব করে, কেউ চন্দনদাকে নিয়ে করছে, কেউ শঙ্কর বসুটাকে নিয়ে করছে। তা আমরা চেষ্টা করলাম যারা নাটক তোরা বেশি করেছি, আমাদের তো জেলার গর্ব, এই অমিতাভকে নিয়ে একটা উৎসব অনেকক্ষণটা নিয়ে তাকে কাটানো যাবে।
করে দুর্গাটা ভালো ইয়ে দিলে আমি মাথায় রাখছি, এইটা বলে শেষ করে দিয়েছি। তার কিছুদিন পরে কেউ একটা লিখে হোয়াটসঅ্যাপে লিখেছে এরমভাবে করতে চাইছি, ঠিক আছে শুরু করেছে। এই ঘটনাটা ছিল। আমি অনেক কিছু ভেবে এসেছিলাম, কারণ এরকমটা তো নয়। আমি ধন্যবাদ দেবো নান্দনিককে যে আমাকে এমন মানুষকে নিয়ে বলতে বলা হয়েছে যে একটা জলজ্যান্ত আমাদের জেলার থিয়েটারের গর্বের নাট্যকার। এই গর্বের অনেকটা আরও উঁচুতে যেতে পারত, কিন্তু যেতে চাইনি আর হয়ে ওঠা হয়নি। কারণ আমাদের তো পেট্রোনাইজ করার কোনো লোক নেই, কোনো মানুষ নেই। ওর থেকে অনেক বাজে নাটককার অনেক বেশি খ্যাতি পেয়েছে, এটাই পক্ষে। আসলে ছোট নাটকের ক্ষেত্রে, বড় নাটকের ক্ষেত্রে ওর একটা গুণ ছিল, কোথায় থামতে হবে। ছোট গল্পে যেমন শেষ হইয়া শেষ হয় না, ও কিন্তু ওর নাটকের ক্ষেত্রে এটা মানত। দুর্বল নাটক মানে নাটকটা শেষ 10 মিনিট ঢুকবেনি, নাটকটা শেষ হয়ে যাওয়ার বড় 10 মিনিট নাটক আরও করবে। নিজের কথা বলতে বলতে নাটক এখন 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে গেছে। জঘন্য জঘন্য সব বিষয়, সেইখান থেকে তো অমিতাভকে মাপবো না। ওটা অনেক আকাশ ছোঁয়া ট্যালেন্ট। অমিতাভ অনেক গল্প আমি ধাপে ধাপে ভেবে এসেছিলাম, খুব মজা করে বলবো। আমার জীবনে রং শটে অমিতাভকে দেখা, মিড শটে অমিতাভকে দেখা, ক্লোজ শটে অমিতাভকে দেখা। রং শটে কীরকম, ও তখন আমার দাদার সঙ্গে পড়ে, আমার থেকে 4 ক্লাস পড়ে, আমি 6-এ উঠি না। দাদার কাছে আসতো, গল্প হতো, শুনতাম ইন্টারেস্ট নিয়ে। তারপর চলে গেলে আমি দাদাকে জিজ্ঞেস করতাম, কিন্তু তখন দাদা বলতো ভীষণ ম্যারিটেবল ছিল, এই স্ত্রীটাও শুনতে পারবে না এমন থাক। এইসব কথা নিয়ে এটা লং শটে এলো, ক্লোজ শটে এলো, মিডিল শটে এলো। তখন অমিতাভ নাটক দেখে বেড়াতো এবং মলয়ের সাথে বেশি ঘুরত দেখতে, সেইটা জানতাম। কিন্তু অমিতাভ দা তখনও ছিল না। একটা ঘটনা তাতে আরো পরিষ্কার হয়ে যায় মানবিক দিকটা। আমরা ইয়েতে 2টো শো ছিল, অশোকনগরে আর অশোকনগর এবং যাই হোক 2টো কাছাকাছি শো ছিল। একটা শোয়ে সীমা খুব আহত হয়, পানি, তবু আমরা ওই থিয়েটার মাস্ট গো অন এটা মানতাম। সেই খোঁড়া সীমাকে নিয়ে চ্যানগুলো করে নিয়ে গেলাম, তখন তো গাড়ি ফাড়ি ব্যবস্থা ছিল না। ট্রেন পেরিয়ে নিয়ে গিয়ে আবার 2 গুলির মতো নাটক করছি, আর সীমা এসে শুয়ে পড়ছে। তখন অমিতাভ, এটা আমার শোনা, অমিতাভ মলয়কে বলেছিল, তারপরে আমাদের একটা ইয়েতে চেয়েছিল বল যে দুলু কি পাগল, মনে হলো কেন, ওটা সীমার এই অবস্থা নিয়ে ওকে নাটক। আমি সেই দিন ভেবেছিলাম এর মধ্যে একটা মানুষ আছে, সেই যে মানুষ আছে সেই মানুষটাকে পরবর্তীকালে অনেক চরিত্র থিয়েটার ও লেখা ওর মধ্যে খুঁজে পেয়েছিলাম। যাই হোক, এভাবে বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, শেষ হয়ে আসছে। এবার বলি, কাজটাকে যখন দেখেছি আমি রঞ্জন ও আড্ডা মেরেছি, তার আগের পর্বটা হচ্ছে আমার বাড়িতে এসে শনিবার হলে বন্যাদির বাড়ি আসতেন, তার আগে আমার বাড়ি এসে নাটক শোনাতেন, তারপর আমার বাড়ি চা খেয়ে আবার বন্যাদির বাড়ি চলে যেতেন। এটা প্রায় শনিবারই হতো। এবার যে ঘটনাটা উল্লেখযোগ্য, ওর খুব কিউরিওসিটি ছিল অনেক বিষয়ে। আমি একটা এখানে যাত্রার ওপর লিখছিলাম যে এটা 1 বছর যাত্রা করেছি, যাত্রার নেপথ্যটা আমায় খুব টানতো। তা আমি লিখতাম যাত্রার নেপথ্যটা এরকমটা কীরকম কি, একদিন লিখিনি, একটা সপ্তাহ লিখিনি। অমিতাভটা লিখল, বন্ধ বলে না, কেন বলে আমি এটা পড়ি আর কেউ না পড়ুক, তোমার দরকার। বলছে হ্যাঁ আমি এটা নিয়ে ভাবছি। এই হতো ওনার শুনে নয়, ও যথার্থ বিচার করে লিখত।
আর শুনে লেখা মানে ওই লালমোহন বাবুর উটের পাকস্থলিতে জল হওয়ার মতো হয়ে যাবে। যাই ও ইচ্ছে ছিল খুব আমি সলিলবাবু সম্পর্কে ওর সাথে খুব কথা বলতাম। সলিলবাবুর পাণ্ডিত্য থিয়েটারের সলিল বন্দ্যোপাধ্যায়। তাও একদিন ইচ্ছে প্রকাশ করলাম আমি নিয়ে যাবে ওনার কাছে একদিন। আমি বললাম ঠিক আছে যাবো, এটা কোনো ব্যাপার না। সলিলবাবু খুব আনন্দ করে। সলিলের সুপ্রদান ল্যান্সটাউন মোড়ে একটা ছোট 3x4 একটি 4-5 করে থাকতেন। চারিদিকে বই সলিলদা এইটুকু একটা মানুষ ওখানে বসতে থাকতেন, বিরাট পাণ্ডিত্য। একদিন ও একটা স্ক্রিপ্ট নিয়ে সঙ্গে গেল, আমি এমনি যেও না, কাজ নিয়ে যেও, খুব আনন্দ। একটা স্ক্রিপ্ট নিয়েছিল, স্ক্রিপ্টের নাম তুমি বলছি না। তার সলিলবাবু তখন এক পেগ হুইস্কি ছিল। প্রথমেই বললেন সরি আপনাদের কিন্তু আমি এন্টারটেন করতে পারছি না, কারণ এটাই আমার লাস্ট পেজ। আমি শুনতে শুনতে ওইটাই শেষ করব। তখন আমি পরিচয় করলাম না টোকাজ এবং অমিতাভর গুণপনা সম্পর্কে। আমিও খুব ইন্টারেস্টেড আপনার সাথে। শরীরও কম কথা বলতেন, মাথা নাড়তেন বেশি, শুনতেন বেশি। আমি বলেছিলেন শুনলে বেশি, বলবেন কম, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। এবারে পুরো নাটকটা পড়ে যাওয়া হলো। সলিলবাবুর হুইস্কিও শেষ, অমিতাভ তাকিয়ে আছে, ওনার কমেন্টস কি হচ্ছে। সলিলবাবু সেই মুহূর্তে কমেন্ট দিলেন যে আপনি আর একদিন আসুন। চলে এলাম। সলিলবাবু বললেন আমার রিহার্সাল আছে, আমি তৈরি হই। আমি চলে এলাম। অমিতাভ তো ভেতর টেনশন হচ্ছে যে কি বলতে পারে বলো তো, আপনি না আর একদিন বললাম চলো তো, বলে এক্কা দোক্কা খেলা গানটা নিয়ে মানে টেক্সটটা নিয়ে গেলাম। ওটা পড়ার পর শরীরটা প্রায় 15 মিনিট স্তব্ধ হয়ে। তারপরে বললেন এটা কি একই লোকের আপনি এটা কি আগে নিয়েছেন? বলে হ্যাঁ, এটাও আপনার লিখে। বলে হ্যাঁ, জানি না এরা মেধার পরিবর্তন হয় কি করে, ব্যবধান হয় কি হবে, একটা ভালো একটা হতেই পারে, কিন্তু এই এত বড় ব্যবধান হয় কি করে? আপনি একটা অনন্য সৃষ্টি নজির হয়ে থাকবে যদি প্রোটেকশনটা হয়। আমি কিছুটা শুরু করেও পারিনি, কারণ প্রচণ্ড শক্তিমান অভিনেতা অভিনেত্রীদের প্রয়োজন। এই নাটকটা অযথা মানে করতে গিয়ে নষ্ট করে লাভ নেই। আমি তবু এখনো বুকের মধ্যে সন্তানের মতো আঁকড়ে রেখেছি। যদি কোনোদিন পারি তাহলে চেষ্টা করবো, বা যদি কেউ পারেন আমাকে চাইবেন আমি দিয়ে দেবো। এটা করতে পারলে বাংলা থিয়েটারে একটা নতুন অধ্যায় জন্ম নেবে, এইটুকু বলতে পারি। এবং কলকাতার তাবৎ থিয়েটারের মধ্যে একটা পড়ে থাকতে বসিয়ে দেবে অমিতাভ। এটা আমার বিশ্বাস। একটু হালকা ওই হাসির কথা বলছিল, অমিতাভ বলেছিল একদিন, আমি তো একটা হাসি নাটকের কথা বললো, গম্ভীর হয়ে যাচ্ছে। ও নিজেই ঘুমাচ্ছে, বলো কেন 8টায় এবিপি আনন্দ খুলবে, দেব এবিপি আনন্দ প্রচুর আইটেম পাবে, বিভিন্ন চরিত্র পাবে, আর সংলাপে শেষ হবে না, জড়িয়ে যাবে, কোনো সমাধান হবে না। আর যিনি মূল অভিনয় করবেন নায়কের, তিনি তো অসাধারণ, দুর্গড়ের থেকে বড় অভিনয়। ওইটা তুমি দেখবে, ওইটা লিখে লিখে কত দরকার হবে। আর তাহলে হাসির নাটক লিখতে হবে। দুলুদাকে এতটা অসুবিধার মধ্যে এইটা মানে বলার জন্যই দুলুদাকে মূলত বলেছিলাম। শেষ করবে তুষারটা, আমাদের ওদিকে সেটও রেডি হয়ে গেছে, পরের নাটক রেডি। তুষারটা শেষ করবে। মানে একটা প্রস্তাব আর কি, যে আমরা এর আগে একবার ভেবেছিলাম কিন্তু চেষ্টাটা খুব একটা ফলপ্রসূ হয়নি। মানে অমিতাভর অনেকগুলো নাটক এদিক ওদিক রয়েছে, ইয়ের কাছে 22-23টা নাটক আছে। সমস্ত নাটকগুলি অমিতাভর নিজ হাতে তার ছেলে চেয়েছিল তাই জমা দিয়েছে আমার কাছে 15 স্ক্রিপ্ট।
স্ক্রিপ্ট নেই, ঠিক আছে, মানে আমরা আমরা সবাই মিলে ওনার হাতের লেখা যা যা স্ক্রিপ্ট ছিল, আমি অমিতাভর বাড়িতে গেছিলাম, গিয়ে দিয়ে এসেছিলাম, কারণ বৌদির সেরামই অনুরোধ ছিল, ও ছেড়ে চেয়েছে। ঠিক, যাই হোক সেই মলিকের সঙ্গে যোগাযোগ করাই যেতে পারে যদি আমরা সবাই মিলে চেষ্টা করে আমাদের পরম্পরা এখানে এত ভালো প্রকাশক রয়েছেন গৌতমকে বলে যদি একটা নাট্য সংকলন বার করা যায়, নান্দনিককে এই ব্যাপারে অনুরোধ করব লিডিং পার্ট নিতে, আমরা সঙ্গে আছি, এইটা একটা আমার প্রস্তাব। আর দুই একটা তথ্য বলি, সেটা হচ্ছে 1854 সাল থেকে আজ পর্যন্ত যত নাটক বাংলা ভাষায় লেখা হয়েছে, তো বহু বহু বিষয় আছে, নানা বিষয় আছে, মানে আমি যেটুকু আমি জেনেছি বা পড়েছি তাতে একটি বিষয়ের উপর কোনো নাটক নেই, কেউ লেখেনি নাটকটি, সেই বিষয়টা হচ্ছে সতীদাহ। সতীদাহ নিয়ে আজ পর্যন্ত বাংলা ভাষায় কোনো নাটক হয়নি। সতীদাহ নিয়ে অমিতাভ চক্রবর্তী একটি নাটক লিখে গেছেন, সেটা রাজুর কাছেই বোধহয় আছে। আর আমি ব্যক্তিগতভাবে জানি নাটকটা লেখার জন্য 1-1.5 বছর পরিশ্রম করে প্রায় 40টার ওপরে বই পড়েছে, তারপরে গিয়ে এবং পাগলের মতো খুঁজতো কোথায় সতীদাহ সম্পর্কে খবরাখবর পাওয়া যাবে, কোথায় হয়েছে। যেমন আমাদের চন্দননগরে হয়েছিল, সেই গঙ্গার ঘাটও দেখতে গিয়েছিল। তো সেই মানে এই একটা বিরলতম বিষয় যা বাংলা ভাষায় বাংলা নাটকে অমিতাভর দান, মানে সতীদাহ নিয়ে আজ পর্যন্ত সে গিরিশ ঘোষই বলুন আর যেই বলুন কেউ লেখেনি যা অমিতাভ চক্রবর্তী লিখেছে। আমি শেষ করব একটা কবিতা দিয়ে। কবিতাটা মানে অমিতাভ চলে যাওয়ার পর একজন লিখেছিলেন, সেই কবিতাটা দিয়ে শেষ করছি। ঘন আগুনের পাশে বসে কাব্য লিখেছি, আগল পাগল বাউল দুপুর, আপনার প্রফুল্ল কাননে কত আলো খেলা করে, তবু আপনি মোমবাতি জেলে পড়ে চলেছেন আমার পাণ্ডুলিপি, বুকের ভেতর উথাল পাথাল, চেয়েছি আগুনের বদলে আষাঢ়ের মেঘ ছিটকে পড়ুক একটা দুটো ফোঁটা, বুকের উত্তাপে জমে উঠুক একটা গোটা নদী, স্মিত মুখে নামিয়ে রাখলেন পাণ্ডুলিপি, গড়িয়ে গড়িয়ে সমস্ত রোদ নিভে গেল, অনন্ত হাহাকারে প্রস্থান, বলে গেলেন না আবার এসো, তরিতে পা দিইনি আমি, পাড়ের পানে চাইনি গো, পাড়ের পানে চাইনি। এরপরে আর কথা হয় না, স্বাভাবিকভাবেই আমরা এখানে আমাদের এই আলোচনা শেষ করলাম।